আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দেশে বর্তমানে মোট ভোটার 12,70,70,900 জন। নতুন করে অন্তর্ভুক্তি হয়েছে 24,38,626 জন। একই সঙ্গে তিনি জানান, এবারের হালনাগাদে প্রায় 45 লাখের মতো ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। মারা গেছে বা নানা কারণে বাদ দেয়া হয়েছে 21,32,590 জন ভোটারকে। সেক্ষেত্রে নতুন ভোটার যুক্ত হয়েছেন 24,38,626 জন। সচিব জানান, চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 31শে আগস্ট। এদিকে 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন বলে জানান তিনি। নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626, 12,37,32,74 সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে 12,61,70,900। এবং আমরা আগামী 31শে অগস্টের ভিতরে এটা চূড়ান্ত করব। 31শে অক্টোবর পর্যন্ত যাদের জন্ম হয়েছে 18 বছর পূর্ণ হয়েছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করে আরেকটা তালিকা প্রকাশ করব। গাজীপুরের হত্যাকাণ্ড খুবই দুঃখজনক মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, জড়িত প্রায় সবাইকেই আইনের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে চেষ্টা করা হবে। মামলার চার্জশিট দ্রুত দেয়া হবে। এবং দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও কাঙ্ক্ষিত অবস্থায় আসেনি, তবে একটা সহনীয় পর্যায়ে এসেছে। 5ই আগস্টের পর যে অস্ত্র হারিয়েছিল তা উদ্ধারে সহায়তা করলে পুরস্কার ঘোষণা দেয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, বিভিন্ন থানা থেকে প্রায় 700-র বেশি অস্ত্র লুট হয়েছিল। নির্বাচনের আগে পুলিশ বাহিনী দায়িত্ব পালনে আরও দক্ষ হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে ভালো নির্বাচন উপহার দিতে চান উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সম্মিলিতভাবে চেষ্টা করা হবে। গাজীপুরে যে ঘটনাটা ঘটছে এটা খুবই একটা দুঃখজনক এক ঘটনা। এই ধরনের ঘটনা ঘটুক মানে এই আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না, বাট ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমামে আইনের আওতায় নিয়ে আসছি এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায় এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। বাট জিনিসটা খুবই দুঃখজনক, মানে যে চলে গেল তার তো আমরা কোনো কম্পেনসেট করতে পারবো না, একটা জীবন কিন্তু চলে গেল। জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ মন্তব্য করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দুর্বলতা থাকলেও সংস্কার কার্যক্রম এবং সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোকে করতে হবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নির্বাচন সংক্রান্ত এক আলোচনায় তিনি এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলির অনেক দুর্বলতা আছে, কিন্তু পরিবর্তনের সূচনা তো তারাই করে এবং এই পরিবর্তন বাস্তবায়ন সেটাও তো তাদেরই কাজ। যতদূর অগ্রসর হতে পারছে আমরা ততদূর আগে যাই। সংস্কার কমিশনের যে প্রস্তাব, এই প্রস্তাব তো শেষ কথা না। সরকার ইচ্ছা করলে এটা আরো বাড়াতে পারে, যদি মনে করে সরকার বাড়ায়। রাজনৈতিক দলগুলির আপনার আরপিও যখন হয়েছে কার সঙ্গে আলোচনা করে হয়েছে, কিন্তু এটা মানতে আমরা বাধ্য না, আমরা মানবো। আইন শৃঙ্খলা একটি চ্যালেঞ্জ, যে কোনো সময় চ্যালেঞ্জ। বর্তমানের চ্যালেঞ্জটা আমরা সবাই জানি। বর্তমানে আমরা বুঝতে পারি যে দেয়ার উড বি এফোর্টস টু ফয়েল দ্য ইলেকশন, দেয়ার উড বি এফোর্টস টু আন্ডারমাইন দ্য ইলেকশন, and there will be efforts to undermine the electoral integrity. দর্শক, বিএনপির সম্মেলনের আরো খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। সাজু, সমাবেশ স্থলে নেতাকর্মীদের সমাগম এখন কেমন দেখছেন? সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? কিছুক্ষণের মধ্যেই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। যদিও দুপুর 12টা থেকেই আসলে সমাবেশ শুরু হয়েছে, তবে এরই মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নেতা
যারা আজকে সেই অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তারাও এরই মধ্যে এসে বসেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং এই আজকে অনুষ্ঠান সম্মেলন সফল করার যে প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম তিনি এখানে এসে পৌঁছেছেন এবং এখানে দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ সৈয়দ শাহিন শওকত তিনি এসেছেন, মিডিয়া কমিটির সদস্য তারা এসেছেন এবং কেন্দ্রীয় যারা নেতা ওই রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত যে নেতা এবং কেন্দ্রীয় যারা নেতা তারা এরই মধ্যে এসেছেন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মী যারা তারা এরই মধ্যে এসে পৌঁছেছেন। আপনি জানেন যে দীর্ঘ 16 বছর পর যেহেতু এই রাজশাহী মহানগর বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে, স্বাভাবিকভাবে দলীয় নেতাকর্মী যারা রয়েছে তাদের মধ্যে এক ধরনের উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন ওয়ার্ড থেকে আমরা দেখেছি খণ্ড খণ্ড মিছিল দুপুর 12টা থেকে এই সম্মেলন স্থলে এসে পৌঁছেছে। আপনাকে সর্বশেষ যে তথ্যটা জানিয়ে রাখতে চাই সেটা হলো যে এই সম্মেলনে কিছুক্ষণের মধ্যে লন্ডন থেকে ভার্চুয়াল অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি এখানে যারা সম্মেলনে আজকে বক্তব্য রাখবেন তাদের প্রত্যেকের বক্তব্য তিনি শুনবেন এবং আজকে সম্মেলন সফল করার দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনতে পেরেছি যে সম্মেলনের প্রথম অধিবেশন এখানে শেষ হওয়ার পরে দ্বিতীয় অধিবেশন শুরু হবে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে। সেখানে শুধু কাউন্সিলররা অংশ নেবে এবং আজকে যে এই সম্মেলনে বিএনপির নেতৃবৃন্দ যারা এখানে বক্তব্য রাখবেন তারা যেভাবে কমিটি করতে চাবেন আগামী 2 বছরের কমিটি সেভাবেই দিক নির্দেশনা দিয়ে তারেক রহমানের নির্দেশনা দিয়ে আজকে কমিটি গঠিত হবে এবং যদি এখানকার বেশিরভাগ নেতাকর্মী যদি বলেন যে কাউন্সিলরদের ভোটাভুটিতে নির্বাচন হবে সেক্ষেত্রে ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত হবে, আর যদি ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত না হয় পরবর্তীতে ঢাকা থেকে কমিটি গঠন করার কমিটি ঘোষণা করার কথা রয়েছে। দর্শক, জানছিলাম বিএনপির রাজশাহী মহানগরের সম্মেলনের খবর। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঢাকা পাবনা, ঢাকা রাজশাহী ও ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। অবরোধের কারণে মহাসড়কে শত শত বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। বিচ্ছিন্ন হয়ে যায় ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। শিক্ষার্থীরা জানায়, গত 26শে জুলাই থেকে শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন, প্রতীকী ক্লাস বর্জন সহ নানা কর্মসূচি পালন করছেন। এরপরও তাদের দাবি বাস্তবায়নে কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। পরে দুপুর 12:30টার দিকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যায়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, 2018 সালে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য 9,200 কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়। একাধিকবার সংশোধনের পর বর্তমান প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে 519 কোটি 15 লাখ টাকা। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিকায়ন সহ 3 দফা দাবিতে টানা 4র্থ দিনের মতো ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বেলা 11টার দিকে নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনালে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সাথে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের 6 জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অবরোধ শুরুর সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। তাদের সাথে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সেনা সদস্য মোতায়েন রয়েছে। আন্দোলনকারীদের দাবি, স্বাস্থ্য উপদেষ্টার প্রতিশ্রুতি ছাড়া আন্দোলন প্রত্যাহার করবে না তারা। নানা সংকট আর চ্যালেঞ্জের মধ্য দিয়ে প্রত্যাশা প্রাপ্তির 1 বছর পার করেছে অন্তর্বর্তী সরকার। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তথাকথিত উন্নয়নের নামে সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট আর অর্থ পাচারের মাধ্যমে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল দেশের অর্থনীতিকে। সেই আর্থিক খাত পুনরুদ্ধারের সরকারের প্রচেষ্টা ইতিবাচক হলেও সামনের দিনে রাজনৈতিক অস্থিরতার সংখ্যাকেই অর্থনীতির জন্য বড় দুশ্চিন্তা বলে মনে করছেন অর্থনীতিবিদ সহ ব্যবসায়ীরা। আরাফাত ইসলামের রিপোর্ট। পতিত স্বৈরাচার হাসিনার শাসনামলে উন্নয়নের ডামাডোলে চাপা পড়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের ব্যাপক অনিয়ম আর দুর্নীতির চিত্র। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর একটি ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর অর্থনীতির ক্ষত তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়।
যার মধ্য দিয়ে তুলে ধরা হয় আওয়ামী শাসনামলের গত 15 বছরে আর্থিক খাতের দুর্নীতি আর অনিয়মের আমলনামা। দায়িত্ব গ্রহণের পর গত 1 বছরে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ব্যাংক খাতে পুরোপুরি সুশাসন না ফিরলেও বেড়েছে রেমিটেন্স প্রবাহ আর থেমেছে রিজার্ভের পতন। উচ্চ মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা সহ নানা প্রতিকূলতার মধ্যেও ইতিবাচক ধারাই রয়েছে রপ্তানি আয়। ব্যবসায়ী নেতারা বলছেন, অর্থনীতির গতি ফিরলেও অনেক ক্ষেত্রেই উন্নতির জায়গা রয়ে গেছে। ফ্যাসিস্ট সরকার অর্থনীতিকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে, সেই ধ্বংসস্তূপ থেকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে জায়গায় নিয়ে এসছে, আমি একে ধন্যবাদ দেব। ওনাদের কাছে আরও এক্সপেকটেশন বেশি ছিল, যেমন জ্বালানি সমস্যা, জ্বালানির যে আমাদের যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের গ্যাপ, এটা তো সবাই জানে। সেক্ষেত্রে আরও আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আর্থিক খাতে যখন খারাপ হয় তো এটাকে ঠিক করতে একটু টাইম লাগে। এগুলি কোনো অরাজনৈতিক সরকারের পক্ষে সম্ভব না। যত তাড়াতাড়ি দেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়, তত তাড়াতাড়ি এই অর্থনৈতিক সমস্যাগুলা আস্তে আস্তে এটা ভালোর দিকে যাবে। তা না হলে অর্থনীতির কোনো উন্নয়ন হবে না। তবে সামষ্টিক অর্থনীতি যে অবস্থায় আছে তা আরও ভালো হতে পারত বলে মনে করেন এই অর্থনীতিবিদ। অর্থনীতি এর চেয়ে আরও ভালো কাজ করতে পারত যদি ওই আশঙ্কাগুলো না থাকতো। আমি যদি বাজারে মাল নিয়ে যেতে ভয় পাই, তাহলে তো অবশ্যই আমি কম দামে ঘরের পাশে বিক্রি করে দিব। ওই চলমান পরিস্থিতির ভিতরে তো সমস্যা রয়েই গেছে। বিষয়টা সেখানে না, বিষয়টা আমি তো প্রথমে বললাম অর্থনীতি না, অর্থনীতি থেকে আইন শৃঙ্খলা। আমাদের এখন তৃতীয় বিষয় হয়েছে, সেটা হলো নির্বাচনের দিকে যতই আগাবো এবং জুলাই সনদ যা আসার পরে এই পরিস্থিতির উন্নতি হবে না আমরা আরও বেশি পতন ঘটবে, এই দুশ্চিন্তা অর্থনীতির ভিতরে এখন 16 আনা আছে। বর্তমান সরকারের পক্ষে আর্থিক খাতে সুশাসন ফেরানো গেলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগামী দিনে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদ সহ সংশ্লিষ্টরা। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। গেল 1 বছরে আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরেছে, তবে রাজনীতিতে স্থিতিশীলতা না ফেরায় দেশে বিনিয়োগ বাড়ছে না, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত সংলাপে গভর্নর জানান, বর্তমানে মূল্যস্ফীতি 8.55%। চলতি 2025-26 অর্থ বছরের মধ্যেই এটি 5% চলে আসবে। ব্যাংকিং কমিশন গঠনের বিষয়ে তিনি বলেন, কমিশন গঠন করলে বাস্তবায়ন প্রায় বছর লেগে যাবে, তাই খাত সংস্কারে দ্রুত পদক্ষেপ নিতে 3টি কমিশন করা হয়েছে। সংলাপে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, সাধারণ মানুষকে স্বস্তি দেয়াই ছিল অন্তর্বর্তী সরকারের মূল কাজ, কিন্তু গেল 1 বছরে সেটি করতে সরকার ব্যর্থ হয়েছে। আর সংস্থাটির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান জানান, অর্থনৈতিক স্থিতিশীলতার সুফল সামগ্রিকভাবে ছড়িয়ে দেয়া যায়নি। সারপ্লাস, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের সারপ্লাস, ওভারঅল ব্যালেন্সের সারপ্লাস, তিনটাতেই নেগেটিভ ছিল আমার প্রায় সময়। এগুলো তো হয়েছে, টার্ন অ্যারাউন্ড তো আমরা দেখতে পাচ্ছি। যদি বলে যে বাংলাদেশে কি কোনো ক্রাইসিস আছে, না কোনো ক্রাইসিস নাই, কিন্তু এটা বুঝতে হবে হু ইজ গোয়িং টু ইনভেস্ট ইন দিস এনভায়রনমেন্ট। আমাকে তো স্টেবিলিটিটা আনতে হবে। আমার স্টেবিলিটি ওর আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই, সিকিউরিটি সিচুয়েশনও তো এখনো আনস্টেবল। তো সব কিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে, এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলবো সেটা কাল্পনিক। এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।